ওকে, তো আমরা আজকে আলোচনা করব প্রিলিউডস বাই টিএস এলিয়ট। এই কবিতাটির আমরা আজকে অ্যানালিসিস করব, ডিটেলস অ্যানালিসিস হবে এখানে লাইন বাই লাইন, যেমনটা আমরা আগের ভিডিওগুলোতে করেছি। তো এটা তোমরা যারা পিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, তোমরা জানো কিন্তু পিএসসি শর্ট নোটিশ জারি করেছে মাস্টার অ্যান্ড মিস্ট্রেস নিয়োগের জন্য। তো তোমাদের সিলেবাসে এই কবিতাটি আছে প্রিলিউডস, তো এটার তোমাদেরকে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন থাকবে, আনসারও করতে হবে। ওকে, তো এই কবিতাটিতে আমরা টেক্সট বাই লাইন অ্যানালিসিস করব, টেক্সট অ্যানালিসিস করব। তার আগে আমরা এই প্রিলিউডস এবং টিএস এলিয়ট সম্পর্কে দু একটা কথা একটু জেনে নেব, তাহলে আমাদের এই কবিতাটা বুঝতে আমাদের সুবিধা হবে। আমাদের কোনো কবিতা বুঝতে গেলে আমাদের তার সেই থিমটা সম্পর্কে, কোন পিরিয়ডে লেখা, হ্যাঁ, যে লিখেছেন তিনি কোন পিরিয়ডে ছিলেন, তো সেসবগুলো একটু জানলে আমাদের টেক্সটটা বুঝতে একটু সুবিধা হয়। তো সেগুলো আমরা একটুখানি জাস্ট আলোচনা করে নেবো এবং তারপরে আমরা এই টেক্সটে চলে যাব। তো টিএস ইলিয়ট সম্পর্কে আমরা দু এক কথা একটুখানি জেনে নেব। এই টিএস ইলিয়ট ইনি কিন্তু একজন মডার্ন পোয়েট ছিলেন, এবং আমাদের এই যে কবিতাটি এটা হচ্ছে একটা মডার্ন পোয়েম, ঠিক আছে। তো টিএস ইলিয়ট তিনি মডার্ন পোয়েট ছিলেন, এবং তাকে বলা হয় তিনি একজন লিডিং ফিগার ছিলেন, সেই যুগের লিডিং ফিগার ইন মডার্নিস্ট পোয়েট্রি। ঠিক আছে, তিনি এসেও লিখেছিলেন, এবং এই টিএস ইলিয়টের জন্ম সাধারণত কিন্তু ইউএসএতে জন্ম, ঠিক আছে, ইউএসএর মিসৌরিতে জন্ম এনার। কিন্তু পরে তিনি ইউএসএ থেকে ইউকেতে শিফট হন প্রায় 1915-র দিকে, ঠিক আছে, লন্ডনে শিফট হন। ওকে, তো ইউএসএ থেকে তিনি লন্ডনে শিফট হন, এবং এই কবিতাটি আছে এই 1915, এটা দেখে কারোর কিছু মনে পড়ছে সালটা দেখে কিসের কাছাকাছি? এটা 1914। কী হয়? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক আছে। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মোটামুটি কিছু আগে আমরা দেখবো এই কবিতাটি লেখা প্রিলিউডস। আর টিএস এলিয়ট তিনি এসে লিখেছিলেন অনেকগুলি, এবং সেই সঙ্গে তিনি তার ফেমাস ওয়ার্ক কিছু আমরা যদি দেখি, তার ফেমাস ওয়ার্কস হচ্ছে দ্য ওয়েস্ট ল্যান্ড, ঠিক আছে, দ্য ওয়েস্ট ল্যান্ড, এটার জন্য তিনি বেশ পরিচিত। এবং তোমরা যারা 11-12 সিলেবাসের জন্য পড়েছো অলরেডি, তোমরা মানে এসএসসির কথা বলছি, এসএসসির 11-12 সিলেবাসে কিন্তু আছে দ্য হলোম্যান, তাই না? দ্য হলোম্যান, সেটাও টিএস এলিয়টের লেখা, এগুলো পড়তে হবে। তো যাই হোক, আমরা আজকে এখানে আলোচনা করব প্রিলিউডস সম্পর্কে, সেটার কি পয়েন্টস কিছু আমরা এখানে দেখব, তারপরে আমরা ডিরেক্ট টেক্সট অ্যানালিসিসে যাব। তো প্রিলিউডস সম্পর্কে পড়তে গেলে আমাদের সবার আগে পড়তে হবে টাইটেলটা কি, এর মানে কোথার থেকে এসছে, কি বলতে চাইছে। ওকে, আর এটা আমি বললাম একটা মডার্ন পোয়েম, আর টিএস ইলিয়টও একজন মডার্ন পোয়েট ছিলেন। তো প্রিলিউডস, এখানে দেখো একটা ইয়েস আছে, মানে এটা একটা প্লুরাল সেন্স করছে। তো এখানে আমরা চারটি পোর্শন বা চারটি পার্ট, চারটি অংশ পাবো, এবং সেই জন্য এখানে চারটি একসঙ্গে বোঝানোর জন্য প্রিলিউডস কথাটি বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা, প্রিলিউড কথাটার মানে কি? প্রিলিউড মানে হচ্ছে কোনো কিছুর, আমরা সিম্পল ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। প্রিলিউডস হচ্ছে ইন্ট্রোডাকশন, কোনো কিছুর ইন্ট্রোডাকশন। এবং এটাকে আমরা যদি আরও একটু ব্রেকডাউন করি, প্রিলিউডস টাইটেলটাকে, অ্যাকচুয়ালি কি এটা, মনে করো তুমি কোথাও একটা অনুষ্ঠানে গেছো, সেখানে একটা মানে ফাংশন হবে, স্টেজ পারফরমেন্স হবে, এবং সেখানে ব্যান্ড আছে। তো দেখবে যারা ব্যান্ডের যারা লোকজন যারা থাকে, তারা কি করে, মানে মেন যে তোমার প্রোগ্রামটা শুরু হওয়ার আগে তোমরা দেখবে যে 1-2 মিনিট বা হলে বা 2-3 মিনিটের জন্য হলেও তারা তাদের যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো ঠিকঠাক কাজ করছে কিনা একটু বাজিয়ে দেখে না 1-2 মিনিটের জন্য, মেন প্রোগ্রামটা শুরু হওয়ার আগে। তো এই যে সিচুয়েশন, এই যে মুহূর্ত, এটাকে বলা হয় প্রিলিউড, মানে কোনো কিছুর পূর্ব মুহূর্ত, কোনো কিছুর ভূমিকা, কোনো কিছুর সূচনাকে আমরা বলে থাকি প্রিলিউডস, ঠিক আছে। তো এখানে প্রিলিউডটা সাধারণত এটা একটা মিডিল ফ্রেঞ্চ টার্ম থেকে নেওয়া হয়েছে, এটা একটা মিডিল ফ্রেঞ্চ টার্ম প্রিলিউড। আর এই প্রিলিউডটা সাধারণত মানে মিউজিক্যাল দিক থেকেই বেশি অ্যাপ্লিকেবল। ওকে, তো প্রিলিউড মানে আমরা সোজা কথায় বলতে গেলে সূচনা কোনো কিছুর, ভূমিকা, ইন্ট্রোডাকশন, এটা আমরা একটু মাথায় রেখে দেব। আচ্ছা, এই প্রিলিউডটা কবে লেখা হয়েছিল? এটা কিন্তু এক্স্যাক্ট সালটা তোমরা খুব সম্ভবত পাবে না, যে কোনো বইতে দেখবে এক এক জায়গায় এক এক রকম। তো এটা আমরা মোটামুটি ধরে নিতে পারি 1910 থেকে 1911, এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে প্রিলিউডটা লেখা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এটা পাবলিশ কবে হয়? এটা পাবলিশ হয়েছে 1917-তে, 1917 এবং কোথায় পাবলিশ হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, এখান থেকে আসে প্রশ্ন।
সেটা হচ্ছে প্রুফ্রক অ্যান্ড আদার অবজারভেশন। ওকে, তো এখানে এটাকে পাবলিশ করা হয়েছিল 1917-তে, এবং এটা কিন্তু একটা পোয়েমের কালেকশন, ঠিক আছে। এটা একটা কালেকশন কিসের? পোয়েম। এটা একটু মাথায় রাখবে। এই যে যেখানে পাবলিশ করা হয় এবং কত সালে পাবলিশ করা হয়, 1917। আচ্ছা, এর যদি আমরা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা চেক করি, কোন সময় এটা লেখা হয়েছে, দেখো, ইলিয়ট রোড দিস পোয়েম বিফোর ওয়ার্ল্ড ওয়ার 1। প্রথম বিশ্বযুদ্ধের আগে তিনি এটা লিখেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়, মানে প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত ছিল? 1914 থেকে 1918, এটাই ছিল মোটামুটি সময়কাল। তো তার আগে তিনি লিখেছিলেন এই কবিতাটি, যেমনটা আমরা দেখেছি 1910 থেকে 11-র মধ্যে এটা লিখেছেন। ওকে, তো আমি জাস্ট একটুখানি তোমাদেরকে 5 থেকে 6-7 মিনিটের কিন্তু একটু টাইম নিচ্ছি টেক্সট অ্যানালিসিস শুরু করার আগে। এইগুলো জানা অবশ্যই জরুরি, তাহলে কি হবে, আমাদের টেক্সটটা বুঝতে সুবিধা হবে, আমাদের মিনিংটা উদ্ধার করতে ইজি হবে, সেজন্য এগুলো একটু জানা দরকার। তো কোন সময় লেখা, তো এটা বুঝতেই পারছো, ওয়ার্ল্ড ওয়ার 1-এর আগে তিনি লিখেছেন। এবং সেই টাইমটা কী ছিল, যে টাইমটা ডিউরিং এ টাইম অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবান গ্রোথ, যে টাইমটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছিল, যেখানে ডেভেলপমেন্ট হচ্ছিল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এবং যেখানে আরবান গ্রোথ হচ্ছিল, ঠিক আছে, সেই টাইমটাই এই কবিতাটি লেখা। এবং এই প্রিলিউডসের মধ্যে আছে কি অ্যাকচুয়ালি, আমরা যদি প্রিলিউডসটা দেখি, এখানে অ্যাকচুয়ালি আমাদের যে রাইটার টিএস এলিয়ট, তিনি একরকম সমালোচনা করেছেন আমাদেরকে। কিসের, মানে আমাদেরকে ঠিক নয়, তিনি সমালোচনা করেছেন না কিসের সমালোচনা, না তিনি সমালোচনা করেছেন এই যে বর্তমান আরবান ডিকে, সেটার একরকম সমালোচনা করেছেন। এখানে প্রিলিউড ইজ আ ক্রিটিক অফ মডার্ন আরবান লাইফ, ঠিক আছে, শোয়িং হাউ পিপল লিভ উইদাউট রিয়েল পারপাস অর কানেকশন। তিনি মডার্ন আরবান লাইফটাকে মানে সমালোচনা করেছেন, এবং তিনি দেখেছেন যে কিভাবে মানুষ তার আসল উদ্দেশ্যটাকে সেই দিকে ফলো না করে কিভাবে তারা লাইফটাকে লিড করছে। এখানে একঘেয়েমি, এখানে আমরা যদি এক কথায় কিছু ওয়ার্ডে এখানে কবিতাটি সম্পর্কে বলতে যাই, এর মধ্যে আমরা মোনোটনি পাবো, ঠিক আছে, এর মধ্যে আমরা এমটিনেস পাবো, এর মধ্যে আমরা কি পাবো, অ্যালিনেশন পাবো, ঠিক আছে, হোপলেসনেস পাবো, এই জিনিসগুলো আমরা এর মধ্যে, ব্লিকনেস পাবো, এই জিনিসগুলি আমরা এর মধ্যে পাবো। তো এই যে টিএস এলিয়ট, তিনি অ্যাকচুয়ালি আধুনিক যুগের বা মডার্ন যুগের যে নগ্নতা, হ্যাঁ, যে আমাদের যে মোরাল ভ্যালুজ, আমাদের যে স্পিরিচুয়াল ভ্যালুসগুলোর অবক্ষয় হচ্ছে, সেটা তিনি তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। এবং তিনি এখানে, আমি বললাম না যে কোশ্চেন করেছেন, অ্যাকচুয়ালি তিনি আমাদেরকে কি কোশ্চেন করেছেন, যে এলিয়ট কোশ্চেন্স দ্য মিনিং অফ লাইফ ইন এ ওয়ার্ল্ড হোয়ার পিপল আর ট্র্যাপড ইন ডাল রুটিনস, যেখানে মানুষ একটা নিয়মিত গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, মানুষ এর বাইরে বেরোতে পারছে না। সকালে উঠছে, ঠিক আছে, সকালে উঠছে, তারা খাওয়া দাওয়া করছে, কাজ করছে, অফিস যাচ্ছে, সেখান থেকে ফিরছে, রাত্রে পার্টি করছে, এবং তারপরে পরের দিন আবার সেই একই তাদের দিন শুরু হচ্ছে সেই সেমভাবে। তো এই একটা গণ্ডির মধ্যে মানুষ আবদ্ধ হয়ে পড়েছেন। তো এটার তিনি সমালোচনা করেছেন, এটার যে অবক্ষয় হচ্ছে তার তিনি সমালোচনা করেছেন এই কবিতাটির মাধ্যমে। এবং এখানে তিনি আমরা এখানে দেখব যে 4টি আমাদের পার্ট আছে, ঠিক আছে, 4টি প্রিলিউড আছে। তো প্রথমটাতে দেখব তিনি একটা ইভিনিংয়ের বর্ণনা দিয়েছেন, সেকেন্ডটাতে একটা সকালের বর্ণনা দিয়েছেন, ঠিক আছে, এবং তারপরে আচ্ছা সেগুলো আমি পরে আসছি। তো এখানে আমরা যদি একটু এটার টোনটা দেখার চিন্তা ভাবনা করি, মানে টোনটা আমরা বলতে গেলে এখানে একটা পেসিমিস্টিক, একটা নৈরাশ্যজনক টোন এখানে আছে, একটা সম্বার টোন এখানে আছে, সম্বার ডালনেস এই কবিতাটির মধ্যে আছে, একটা আক্ষেপের সুর আছে টিএস এলিয়টের মধ্যে, ঠিক আছে, শোয়িং দ্য ব্লিকনেস অফ মডার্ন আরবান লাইফ, ঠিক আছে। আচ্ছা, দেয়ার ইজ আ সেন্স অফ মনোটনি, হপলেসনেস অ্যান্ড অ্যালিয়েনেশন, মানুষের মধ্যে এই যে একঘেয়েমিতা, তাদের মধ্যে যে হোপলেসনেস, তাদের মধ্যে যে বিচ্ছেদ, ব্যবধান হচ্ছে, সেটা তিনি এখানে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে। আচ্ছা, সাম লাইনস কন্টেন আ বিটার আইরনি, এবং এখানে কয়েকটা আইরনি আমরা পাবো। এখানে আমি যখন টেক্সটে যাব তখন সেটা তোমাদের অবশ্যই বলে দেবো। এখানে আমরা আইরনি পাবো, এখানে আমরা পার্সোনিফিকেশন পাবো, ঠিক আছে, পার্সোনিফিকেশন পাবো, এখানে আমরা ইমেজারি পাবো, এখানে আমরা ইমেজারি পাবো,
এরকম মেটাফোর পাবো, কিছু ফিগার অফ স্পিচ পরপর আমরা পাবো, সেটা আমরা দেখবো। তো এখানে সাম লাইন কন্টেন্টস অফ বিটার আয়রনি অ্যাজ ইফ মকিং দ্য মিনিংলেস রুটিনস অফ ডেইলি লাইফ। টিএস ইলিয়টের মতে এই লাইফটা হচ্ছে একটা মিনিংলেস রুটিন, মিনিংলেস রুটিন অফ ডেইলি লাইফ, ডেইলি লাইফের মিনিংলেস রুটিনটাকে যেন মক করছে এই কবিতার মাধ্যমে তিনি। হ্যাঁ, আচ্ছা, এই কবিতাটির স্ট্রাকচার অ্যান্ড ফর্ম যদি দেখি, আচ্ছা এই কবিতাটি কিন্তু ফ্রি ভার্সে লেখা, ঠিক আছে, ফ্রি ভার্সে লেখা, মানে এখানে কিন্তু কোনো মানে স্ট্রাকচারালগত দিক থেকে কোনো তোমার হচ্ছে রেগুলার রাইম নেই, ঠিক আছে, ইরেগুলার রাইম আছে এখানে। তো এটা ফ্রি ভার্সে লেখা, এবং দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইন্টু 4 সেকশন বা প্রিলিউডস 1 to 4, মানে এখানে 4টি প্রিলিউড আছে এবং এটা 4টে ভাগ আছে, ঠিক আছে, 4টে সেকশনে ভাগ করা, যেখানে ইচ সেকশন রিপ্রেজেন্টস আ ডিফারেন্ট টাইম অফ ডে, যেখানে প্রত্যেকটা সেকশন, যেটার কথা আমি বলছিলাম, মানে ডিফারেন্ট টাইম অফ ডে, দিনের একটা মানে আলাদা আলাদা সময়কে বুঝিয়েছে। আমরা যদি ফার্স্ট প্রিলিউডটা দেখি, সেখানে আমরা দেখব একটা ইভিনিংয়ের বর্ণনা আছে, একটা সন্ধ্যাকালীন সময়ের তিনি বর্ণনা দিয়েছেন। সেকেন্ডটাতে আমরা দেখব একটা মর্নিংয়ের বর্ণনা তিনি দিয়েছেন, মানে সন্ধ্যার পরে মর্নিং হচ্ছে, এবং তারপরে আমরা দেখব একটা পার্সোনাল ইন্ট্রোস্পেক্টিভ মোমেন্ট আছে, একটা পার্সোনাল বিষয়, পার্সোনাল মোমেন্টের তিনি বর্ণনা দিয়েছেন। এবং লাস্ট প্রিলিউডে আমরা দেখব এটারই রিপিটেশন হচ্ছে, এই যে মর্নিং ইভিনিং এটার রিপিটেশন হচ্ছে, তাই বলছে সাইকেল অফ লাইফ কন্টিনিউস, মানে প্রিলিউড 4-এ দেখানো হয়েছে সাইকেল অফ লাইফ কন্টিনিউস, মানে এটা এই যে ইভিনিং মর্নিং এটা চলতেই থাকছে, মানুষ কাজে যাচ্ছে, সকালে উঠছে, খাচ্ছে, যাচ্ছে, কাজে যাচ্ছে, সেখান থেকে ফিরছে, আবার মদ খাচ্ছে, পরের দিন সেম জিনিস, এই সাইকেলটা চলতেই আছে। ওকে, তাই বলছে দিস সাইকেল সাজেস্ট, এখানে সাইকেল বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে সেটা এই লাইনে বলে দেওয়া হয়েছে। দিস সাইকেল সাজেস্ট দ্যাট নাথিং রিয়েলি চেঞ্জেস, এটাই বোঝাচ্ছে যে কোনো কিছু সত্যি চেঞ্জ হচ্ছে না। লাইফ ইজ রিপিটেটিভ অ্যান্ড মেকানিক্যাল, জীবনটা একটা যান্ত্রিক এবং রিপিটেটিভ হয়ে গেছে। হ্যাঁ, এখানে সেই মানুষ, আমরা দেখব মানুষ অ্যাকচুয়ালি যেন তারা ভান করছে, তারা যেন ভনিতা করছে সুখে থাকার, অ্যাকচুয়ালি তাদের মধ্যে সেই জিনিসটা নেই, কিন্তু মানুষ এখানে অভিনয় করছে সবাই, এই সমাজের মানুষ, সেটা আমরা এখানে দেখব, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, আমরা এখানে এবার একটু থিমটা দেখব, এর থিমগুলো কি আছে, থিমগুলো আমি জাস্ট একটু শর্ট করে দিয়েছি, তোমরা দেখে নাও একটু। থিমটা এখানে আমরা যদি দেখি, আরবান ডিকে অ্যান্ড আইসোলেশন, যে কথাটা আমি বারবার বলছি, এখানে আরবান ডিকে আছে, ঠিক আছে, এবং আইসোলেশন, মানুষের মধ্যে এই যে একাকিত্বতা, এটাই কিন্তু এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে। মানে তোমরা দেখবে অ্যাকচুয়ালি আমরা এটা নিজেরাও ফিল করি, শহুরের জীবন আর গ্রাম্য জীবনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা যদি দেখি ভালো করে, তোমরা দেখবে শহুরে মানুষের মধ্যে না সেই যে আন্তরিকতাটা যতটা গ্রামের মানুষের মধ্যে আছে, শহুরে মানুষের মধ্যে কিন্তু সেই আন্তরিকতা, মানে পারস্পরিক আন্তরিকতা কিন্তু অতটা নেই। দেখবে শহরের মানুষের কেউ কারোর ঠিকঠাক মানে খেয়াল যেন রাখে না, সবাই নিজের কাজে ব্যস্ত, নিজে ব্যস্ত, মানে মানুষের সঙ্গে অতটা, মানে এরকমও হয় দেখবে শহরে পাশের বাড়িতে কে থাকে ঠিকঠাক কেউ খোঁজ রাখে না, কিন্তু গ্রামে কি সেটা হয় না? গ্রামে বাড়ির পর বাড়ি কে কে আছে, কোন বাড়িতে কতজন, দেখবে সবাই খোঁজ রাখে। তো এই যে একটা পারস্পরিক আন্তরিকতা, সেটা শহুরে জীবনে নেই, সেটা দিনের পর দিন উধাও হয়ে যাচ্ছে, আরও নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটার জন্য তিনি এই কবিতার মধ্যে সেটার বিষয় বলেছেন। তাই এখানে আমরা দেখব আরবান ডিকে আইসোলেশন, ঠিক আছে, এখানে আমরা দেখব টাইম অ্যান্ড রুটিন ফোকাসেস অন রেপিটেটিভ, যেটা বারবার বলা হচ্ছে যে মানুষ একঘেয়েমি জীবনে জড়িয়ে পড়েছে, তারা ওই সাইকেল থেকে বা ওই সার্কেল থেকে তারা বার হতে পারছে না, সেই গণ্ডি থেকে তারা বার হতে পারছে না। মিনিংলেস ডেইলি লাইফ, তাদের সেই লাইফটা একরকম মিনিংলেস হয়ে যাচ্ছে, তারা জীবনের আসল উদ্দেশ্য কেউ খুঁজছে না, তারা সেই একই লাইফ সাইকেলের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, শহুরে জীবনযাত্রার মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক আছে। স্পিরিচুয়াল এমটিনেস, আ ল্যাক অফ হিউম্যান কানেকশন অ্যান্ড পারপোজ, মানুষের মধ্যে কানেকশনটা নষ্ট হচ্ছে, মানুষের আন্তরিকতাটা নষ্ট হচ্ছে, সেটা এই কবিতার মধ্যে আছে। তারপরে আছে মডার্ন অ্যালিনেশন, বিচ্ছেদ, মানুষের বিচ্ছেদ, মানুষের মধ্যে দ্বন্দ্ব, সেটা
তৈরি হচ্ছে, ঠিক আছে। তাই বলছে মডার্ন অ্যালিনেশন ইন্ডিভিজুয়ালস আর ডিট্যাচ ফ্রম ইচ আদার অ্যান্ড দেমসেলভস। মানুষ নিজেদের থেকে মানে পরপর যেন একে অপরের থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে, ঠিক আছে, একে অপরের থেকে আলাদা হয়ে যাচ্ছে। ওকে, তো এই থিমগুলো মোটামুটি একটুখানি তোমরা দেখে রাখবে। এই থিমগুলো আমরা যে মানে আমাদের যে নোটস অ্যাকচুয়ালি আছে পিডিএফ ডিটেলস, সেখানে সব কিছু আরও ভালোভাবে খুব সুন্দরভাবে অ্যানালিসিস করা আছে। তো তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো আরেকটা কথা বলে দিই, তোমরা যারা মানে পিএসসির এই যে যে নোটিশটা দিয়েছে, এর কিন্তু ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে ফর্ম ফিল আপটা হবে, যদিও সেপ্টেম্বরে এক্সাম হবে, মানে যদিও ফর্ম ফিল আপের ডেটটা এখনও দেয়নি। তো তোমরা যারা মনে করছো যে প্রিপারেশান নেবে, আমাদের কাছে চাইলে প্রিপারেশান নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, বা যদি তোমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবে, যে জেনারেল গ্রুপ, সেখানে অ্যাড হলে অনেক কিছু ইনফরমেশানও তোমরা পেয়ে যাবে। ওকে, তো তোমরা যদি মনে করো প্রিপারেশান নেবে, এখানে সিস্টেমেটিক ওয়েতে, একদম সিস্টেমেটিক ওয়েতে কোচিং করানো হয়, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমরা টপিকের উপরে অ্যানালিসিস পাবে, টেক্সট অ্যানালিসিস পেয়ে যাবে, সেটার উপরে ডিটেলসের নোটস দেওয়া হয়, এমসিকিউ দেওয়া হয়। ওকে, খুব সুন্দরভাবে সাজানো আছে সব কিছু। তারপরে মক টেস্ট আছে, গ্রামারের আলাদা ক্লাস, মিক্সড গ্রামার, সব কিছু মোটামুটি একদম সিস্টেমেটিক ওয়েতে যেমনভাবে হয় আর কি, বুঝতেই পারছো, হয়ে থাকে। তো তোমরা চাইলে দেখতে পারো, ভিডিও ডেসক্রিপশানে একটা দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখি আমাদের টেক্সট অ্যানালিসিস আমরা শুরু করব, লাইন বাই লাইন অ্যানালিসিস করব। এবং চলো তাহলে আমরা যাচ্ছি সেই টেক্সট অ্যানালিসিসে। দেখো, ফার্স্ট প্রিলিউড বা প্রিলিউড 1, এখানে আমরা দেখব একটা উইন্টার ইভিনিংয়ের বর্ণনা আছে, ঠিক আছে। উইন্টার ইভিনিংয়ের বর্ণনা আছে, এবং যে ইভিনিংটা মোটেও কিন্তু মানে কি বলবো, মানে যে ইভিনিংটা মোটেও প্লেজেন্ট নয়, একটা আনপ্লেজেন্ট, একটা মানে আনকন্ট্রোলেবল এখানে আমরা উইন্ড দেখতে পাবো, এবং এটা একটা আনপ্লেজেন্ট ইভিনিং, যে ইভিনিংটা মোটেও মানে অ্যাকর্ডিং টু টিএস ইলিয়ট এবং তার মতে যে ইভিনিংটা মোটেও মানুষের জন্য উপযুক্ত নয়, একটা নোংরা একটা এখানে বর্ণনা পাবো আমরা, নোংরা শহুরে জীবনের, নোংরা রাস্তার জীবনের বর্ণনা পাবো, যেখান থেকে গন্ধ ভেসে আসছে, যেখান থেকে বিয়ারের গন্ধ ভেসে আসবে, ঠিক আছে, যেখানে বৃষ্টি হবে, কাদামাখা রাস্তা দেখতে পাবো, সেই রকম একটা বর্ণনা এখানে আছে। আমরা সেটা লাইন বাই লাইন এবার শুরু করছি, সেখানে তোমরা বুঝতে পারবে। দেখো কি বলছে, দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন। একটা শীতের সন্ধ্যা, উইন্টার ইভিনিং বলেই দিয়েছে, টাইমটা হচ্ছে উইন্টার সিজন, এবং ইভিনিং, ঠিক আছে, সন্ধ্যাকালীন সময়, সেটেলস ডাউন মানে দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন মানে দিনের প্রায় শেষের দিকে, মানে একটা দিনের প্রায় শেষের দিকে, বা এখানে উইন্টার ইভিনিং সেটেলস ডাউন মানে আমরা বলতে পারি যে সন্ধ্যা নেমে এসেছে, ঠিক আছে, শীতের শীতের একটা দিনে সন্ধ্যা নেমে এসেছে, সন্ধ্যা গড়িয়ে এসেছে। উইথ স্মেল অফ স্টেকস ইন passageways, 6 o'clock, the burnt out ends of smoky days. With the smell of steaks in passageways, সেখানে সেই রাস্তা বরাবর একটা গন্ধ ভেসে আসছে। কিসের গন্ধ? স্টেকস, মানে ওখানে স্টেকস মিনস হচ্ছে যে, স্টেকস মানে হচ্ছে মাংসের ফালি বা মাংসের গন্ধ ভেসে আসছে। এবার তোমাদের মনে হতে পারে এখানে মাংসের গন্ধ বেশি আসছে, সেটা তো ভালো, বাট না, এই মাংসের গন্ধটা ভালো নয়, এটা কোনো প্লেজেন্ট কোনো গন্ধ নয়, এটা একটা আনপ্লেজেন্ট, যেটা আনবিয়ারেবল, যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দুর্গন্ধ আমরা এখানে বলতে পারি। সেই গন্ধ ভেসে আসছে কোথায়? প্যাসেজওয়ে মানে রাস্তা বরাবর মনে করো কিছু দোকানঘাট আছে, কিছু রেস্টুরেন্ট, হোটেল থাকতে পারে, সেখান থেকে এই একটা শহুরের যেহেতু পরিবেশের বর্ণনা দিয়েছেন, তো সেখান থেকে মাংসের দুর্গন্ধ, পচা মাংসের বা বাসি মাংসের গন্ধ বেশি আসছে। এখানে তোমাদের একটুখানি আমি বলে দেবো 3টে ওয়ার্ড, এই যে স্মেল তোমরা দেখছো না, দেখো স্মেল, আর একটা হচ্ছে অডর, আর একটা হয় ফ্র্যাগ্রান্স। এই তিনটেই কিন্তু গন্ধ, এই ক্ষেত্রে মানে গন্ধের সঙ্গে রিলেটেড, কিন্তু এদের কিন্তু বেসিক কিছু মানে পার্থক্য যদি আমরা দেখি,
দেখো আমি এখানে একটুখানি চেষ্টা করছি, জাস্ট এক মিনিট চেয়ে নিচ্ছি তোমাদের এখানে। প্লেজেন্ট আনপ্লেজেন্ট আমি এখানে লিখছি, প্লেজেন্ট আনপ্লেজেন্ট। আচ্ছা, এক্ষেত্রেও প্লেজেন্ট আনপ্লেজেন্ট, ঠিক আছে। এবার দেখো এই যে স্মেল, এটা একটা নিউট্রাল ওয়ার্ড, ঠিক আছে। স্মেল নিউট্রাল ওয়ার্ড, মানে নিউট্রাল মানে আমি কি বলতে চাইছি, স্মেল দ্বারা আমরা প্লেজেন্ট কোনো কিছু বোঝাতে পারি, আবার আনপ্লেজেন্ট কোনো কিছু বোঝাতে পারি। এখানে প্লেজেন্ট আনপ্লেজেন্ট বলতে আমরা বাংলায় যদি বলি সুগন্ধ এবং দুর্গন্ধ, ঠিক আছে। তো স্মেল দ্বারা আমরা প্লেজেন্ট বা সুগন্ধ, আনপ্লেজেন্ট দুর্গন্ধ দুটোকেই কিন্তু বোঝাতে পারি। কিন্তু অর্ডার এটা দিয়ে আমরা সাধারণত প্লেজেন্ট না, এটা দিয়ে আমরা সাধারণত আনপ্লেজেন্টকে বোঝাই, ঠিক আছে। এটা কিন্তু প্লেজেন্ট ক্ষেত্রে মানে কোনো কিছু তুমি ধরো মানে সুগন্ধ কোনো কিছু বর্ণনা দিচ্ছ, সেখানে কিন্তু এটা সাধারণত তোমরা ইউজ করবে না। সেখানে তুমি স্মেল করো, স্মেলের সঙ্গে দুটোই যায়, অথবা সেখানে তুমি ফ্র্যাগ্রান্স করো, ফ্র্যাগ্রান্স সবসময় প্লেজেন্টের সঙ্গে যায়, এটা কিন্তু আনপ্লেজেন্টের সঙ্গে যায় না। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে স্মেল, অর্ডার অ্যান্ড ফ্র্যাগ্রান্সের বেসিক যে ডিফারেন্সটা, স্মেলটা আমরা দুই ক্ষেত্রেই মানে পজিটিভ নেগেটিভ মানে সুগন্ধ দুর্গন্ধ দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। সেটা আমাদের টেক্সট দেখে বুঝতে হবে কি বলতে চাইছে। যেমন এখানে স্মেল আছে, স্মেল অফ স্টিক ওয়েজ, এখানে আমরা এখানে স্মেলটা কিন্তু একটা আনপ্লেজেন্ট ক্ষেত্রে ব্যবহার হয়েছে, ঠিক আছে। কিন্তু অর্ডারের ক্ষেত্রে সবসময় আনপ্লেজেন্ট হয়, সেখানে প্লেজেন্ট হয় না। ফ্র্যাগ্রান্সের ক্ষেত্রে এটা প্লেজেন্ট হিসেবেই, মানে সুগন্ধ কোনো কিছু বোঝালে সেক্ষেত্রে ফ্র্যাগ্রান্স, সেক্ষেত্রে কিন্তু আনপ্লেজেন্টের ক্ষেত্রে ফ্র্যাগ্রান্সটা হয় না। ওকে, তো এটা একটা বেসিক ডিফারেন্স, একটু তোমরা মাথায় রাখবে। তো এখানে কি বলছিলাম, উইথ স্মেল অফ স্টেকস ইন প্যাসেজ ওয়েস, তো রাস্তার ধার দিয়ে সেই মাংসের গন্ধ ভেসে আসছে, ঠিক আছে। 6 o'clock টাইম পিরিয়ডটা বলে দিয়েছে, একদম ফিক্সড একটা টাইম, 6 o'clock ইভিনিং, মানে সন্ধ্যাকালীন সময় 6 o'clock। এই যে একটা তোমাদের যে মানে স্পেসিফিক একটা টাইম বলে দিয়েছে, ঠিক আছে। এটা দিয়ে একরকম তোমার এই যে এটা কি এমফাসাইজ করে, স্পেসিফিক টাইম এমফাসাইজেস ডেইলি মোনোটোনি। ওকে, এই যে 6 o'clock এটা কিন্তু ডেইলি মোনোটোনিকে এমফাসাইজ করে। এই টাইমটা যেহেতু সন্ধ্যাবেলার টাইমের কথা বলা হচ্ছে, তো এই সময় মানুষ কি করে, প্রত্যেক দিন মানুষ একই সময়ে তারা কি কাজ থেকে রিটার্ন করে বাড়ি ফেরে, সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, দ্য বার্ন্ট আউট এন্ডস অফ স্মোকি ডেজ, এখানে খুব সুন্দর একটা আমরা বলতে পারি মেটাফোর আছে। প্রথম লাইনটা আমরা এখানে বলতে পারি দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন, এটাকে আমরা পার্সনিফিকেশন বলতে পারি। এর মধ্যে কিন্তু যে ফিগার অফ স্পিচটা আছে পার্সনিফিকেশন, মানে ইভিনিংটাকে পার্সনিফাই করা হয়েছে, ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে ইভিনিংয়ের উপরে। এবং এই লাইনটার মধ্যে আমরা মেটাফোর পাবো, দ্য বার্ন্ট আউট এন্ডস অফ স্মোকি ডেজ। কেন মেটাফোর, দেখো এখানে সেই দিনের সমাপ্তিটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, দিনের সমাপ্তিটাকে তুলনা করা হয়েছে সিগারেটের সেই যে লাস্ট অংশটা, মানে সিগারেটটা যখন দেখবে শেষ হয়, মানে টান দিয়ে শেষ করার যে মুহূর্তটা, সেই মুহূর্তের সঙ্গে এই যে দিনের মানে শেষ হওয়া দিনটা তুলনা করা হয়েছে, দ্য বার্ন্ট আউট এন্ডস অফ স্মোকি ডেজ। ওকে, অ্যাকচুয়ালি এখানে কি বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি তুলনা করা হচ্ছে দ্য টাইম অফ ডে টু দ্য অ্যাশেস অফ সিগারেট বাট, ঠিক আছে। দিনের সময়টাকে সিগারেটের সেই বাটের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে দিনটা যেন সেই সিগারেটের টান দেওয়া সিগারেটের মতো শেষ হয়ে এসছে। ওকে, তো এটা কিন্তু একটা মেটাফোর আছে এর মধ্যে। অ্যান্ড নাও এ গাস্টি শাওয়ার র্যাপস মিনস হচ্ছে সমস্ত কিছুকে মুড়ে দেওয়া, ঠিক আছে। অ্যান্ড গাস্টি শাওয়ার মানে একটা মানে দমকা বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বৃষ্টি। তো সন্ধ্যাকালীন সময়ে সেই একটা ঝড়ো বৃষ্টি, মানে আনকন্ট্রোলেবল যেটা একটা বৃষ্টি, আনবিয়ারেবল সেটা শুরু হয়েছে, সঙ্গে হাওয়াও বইছে। তো সেগুলো কি করছে, অ্যান্ড নাও এ গাস্টি শাওয়ার র্যাপস দ্য গ্রিমি স্ক্র্যাপস মিনস হচ্ছে নোংরা আবর্জনা, সেইগুলোকে মুড়ে দিচ্ছে বা এক জায়গায় করে ফেলছে, ঠিক আছে। দলা পাখি এক জায়গায় করে আনছে, তাই বলছে নাও আ গাস্টি শাওয়ার র্যাপস দ্য গ্রিমি স্ক্র্যাপস অফ উইদার লিভস অ্যাবাউট ইয়োর ফিট। এবং আরও কী করছে, উইদার লিভস মানে হচ্ছে শুকনো পাতাগুলো। উইদার লিভস আমরা কোথায় পেয়েছিলাম, উইদার লিভস যেটা তোমাদের এখানে সিলেবাসেও কিন্তু আছে, উইদার লিভস হচ্ছে আমরা পেয়েছিলাম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এটা পাবে, ঠিক আছে।
যাই হোক, তো কি হচ্ছে, অফ উইদার লিভস অ্যাবাউট ইউর ফিট, গাছের সেই শুকনো পাতাগুলো পায়ের কাছে এসে গড়াগড়ি খাচ্ছে। অ্যান্ড নিউজ পেপার্স ফ্রম ভ্যাকেন্ট লটস, এবং ফাঁকা জায়গার সেই নিউজ পেপারগুলো পড়েছিল সেইগুলো সব এক জায়গায় এসে জড়ো হয়েছে, পায়ের কাছে এসে ঘোরাফেরা করছে। তো কি হয়েছে, মানে বৃষ্টি শুরু হয়েছে, জোড়ো হাওয়া বাতাস বইছে, সেই সঙ্গে সেই শহরে সেই নোংরা আবর্জনাগুলোকে মানে একরকম এক জায়গায় হয়ে জড়ো করে ফেলছে। ঠিক আছে। The showers beat on broken blinds and chimney spot. এবং সেই বৃষ্টির ফোঁটাগুলো, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটাগুলো কি করছে, বিট করছে, আঘাত করছে কোথায়, কোথায় আঘাত করছে, এই যে অন দ্য ব্রোকেন ব্লাইন্ডস অ্যান্ড চিমনি স্পট। আগেকার বাড়িতে দেখবে পুরনো ধাঁচের বাড়িগুলোতে, মানে আগেকার সময় বাড়িতে প্রত্যেক বাড়িতে চিমনি থাকতো, সেই চিমনি পড়ছে, আঘাত করছে, সেই বৃষ্টির ফোঁটাগুলো সেখানে পড়ছে। আর কোথায় পড়ছে, ব্রোকেন ব্লাইন্ডস, মানে হচ্ছে বাড়ির জানালার ভাঙা কাছে সেই বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, সেখানে আঘাত করছে। হ্যাঁ, তো এটার দ্বারা কি বোঝাচ্ছে, এই যে একটা এখানে দেখো পুরো মানে সেটিংটা আমরা যদি দেখি, সেটিংটা ভালো করে বোঝার যদি চেষ্টা করো, তো সেটিংটা কিন্তু এখানে ঠিকঠাক না। ঠিকঠাক না অর্থে মানে নোংরা একটা শহরের বর্ণনা, কর্দমাক্ত একটা শহরের বর্ণনা এখানে আছে। ঠিক আছে, যেটা হচ্ছে আনকমফোর্টেবল। ওকে, তারপরে অ্যান্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, এবং রাস্তার একটা কর্নারে কি হচ্ছে, আর লোনলি ক্যাব হর্স স্টিমস অ্যান্ড স্ট্যাম্পস, একটা লোনলি ক্যাব হর্স, একটা ঘোড়াই টানা গাড়ি, যে ঘোড়া যে ঘোড়াগুলোর সঙ্গে একটা সেই গাড়ি মানে গাড়ি ফিট করা থাকে, গাড়ি লাগানো থাকে দেখবে, সেইগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি ক্যাব হর্স। তো কি হচ্ছে, সেই সন্ধ্যাকালীন বৃষ্টি ভেজা রাস্তাতে একটা কর্নারে আর লোনলি ক্যাব হর্স স্টিমস অ্যান্ড স্ট্যাম্পস, স্টিমস মিনস হচ্ছে শ্বাস ফেলছে। ঠিক আছে, সে এটার দ্বারা এটা বোঝাচ্ছে সে শ্বাস ফেলছে, মানে আম, সে কাজ করে ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, যে ওভারওয়ার্ক করেছে, ওভারওয়ার্ক ক্রিয়েচার, এখানে ওভারওয়ার্ক ক্রিয়েচার হিসেবে এখানে দেখানো হয়েছে লোনলি হর্স, ক্যাব হর্সটাকে। ঠিক আছে, অ্যান্ড ওভারওয়ার্ক ক্রিয়েচার, আর যেটা রিপ্রেজেন্ট করছে দ্য ওয়ারিনেস অফ লাইফটাকে রিপ্রেজেন্ট করছে। আর এখানে লোনলি বলতে এটা এই লোনলিনেসের মধ্যে দিয়ে, লোনলি ওয়ার্ডটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি লোনলিনেসটাকে বোঝাচ্ছে শহুরে জীবনের যে, যেটা আমি আগে তোমাদের বলেছি, শহুরে জীবনের যে একাকিত্বতা, সেটাকে বোঝাচ্ছে এই ঘোড়াটার দ্বারা বা ক্যাব হর্সের দ্বারা। মানুষের মধ্যে যে একাকিত্ব, শহুরে জীবনের যে একাকিত্ব, সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। তো সে কি করছে, সে শ্বাস ফেলছে। অ্যান্ড স্ট্যাম্পস, স্ট্যাম্পস মিনস হচ্ছে পা দিয়ে সজোরে আঘাত করা। ঠিক আছে, মানে এটা দ্বারা সে বোঝাচ্ছে যে সে এই কাজে মানে খুশি নয়, সে অ্যাকচুয়ালি ইচ্ছুক নয়, আনউইলিং, সে এটা করে বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাই সে পা দিয়ে আঘাত করছে মাটিতে জোরে, মানে সে কাজ করে ক্লান্ত হয়ে গেছে তার, আর তারপরে মানে আনকমফোর্টেবল একটা সিচুয়েশন, সেটিংটা আনকমফোর্টেবল, বৃষ্টি হচ্ছে, তা সেজন্য সেটা অ্যাকচুয়ালি তার কাছে মানে সে মানে আনবিয়ারেবল একটা বিষয়। ওকে, তারপরে কি হচ্ছে, অ্যান্ড দেন দ্য লাইটস অফ দ্য ল্যাম্পস, তারপরে দ্য লাইটিং অফ দ্য ল্যাম্পস, তারপরে অন্ধকার হয়ে গেছে, এবং সেই বাড়িগুলোতে বা রাস্তার ধারে মনে করো কোনো ল্যাম্প পোস্ট আছে, সেখানে সব লাইটগুলো জ্বলে উঠেছে। এই মোটামুটি আমরা সন্ধ্যার একটা কর্দমাক্ত সন্ধ্যার বা একটা আনপ্লেজেন্ট সন্ধ্যার বর্ণনা পেলাম। এবার আমরা একটা প্রিলিউড টুতে যাব, সেখানে আমরা পাবো একটা ইভিনিংয়ের বর্ণনা। ঠিক আছে, মানে এখানে সরি, সেখানে একটা সকালের বর্ণনা, মর্নিংয়ের বর্ণনা পাবো। তো এখানে ইভিনিং হয়েছে, সবাই কাজকর্ম থেকে বাড়ি ফিরেছে, এবং পরের দিনের ঘটনা মনে করো পরের সঙ্গে মানে লিঙ্ক আপ করে পড়তে হবে। লিঙ্ক করে যদি আমরা দেখি, এবার ওখানে ইভিনিং হয়েছিল, রাত হয়েছিল পার হয়ে, এবং আমরা দেখবো এখানে প্রিলিউড টুতে সকাল হচ্ছে। ওকে, তাই দেখো, তাই এখানে প্রথমে মর্নিং দিয়েই শুরু হয়েছে। দ্য মর্নিং কামস টু কনসাসনেস, এখানেও আমরা দেখতে পাবো পার্সনিফিকেশন আছে এখানে। ঠিক আছে, পার্সনিফিকেশন আছে এখানে। এখানে অ্যাকচুয়ালি মর্নিং বলছে কামস টু কনসাসনেস, মানে মর্নিংটাকে একজন ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে, যে ব্যক্তিটা আগের দিন রাত্রে যে কিনা মানে দারু পান করেছিল, ড্রিঙ্ক করেছিল,
তো সে একরকম তার সেই ঘোর থেকে আস্তে আস্তে কনসাসনেসের দিকে আসছে, ঠিক আছে। তাই বলছে দ্য মর্নিং কামস টু কনসাসনেস। তো এখানে একটা মর্নিং হিসেবে একজন মানে ব্যক্তিকে তুলনা আমরা দেখতে পারি, তাই এখানে পার্সোনিফিকেশন আমরা এটাকে করতেই পারি। তো যাই হোক, সন্ধ্যা পেরিয়ে রাত পেরিয়ে এবার সকাল হচ্ছে, তো সকালের যেন ঘুম ভাঙছে, ওকে, সে যেন ওয়েক আপ করছে, বাট তার এই ওয়েক আপটা কিন্তু মানে সে যেন ওয়েক আপ করতে আনউইলিং, ঠিক আছে, মানে সে ইচ্ছা নয়, মানে ইচ্ছাকৃতভাবে যে ওয়েক আপ করছে এমনটা নয়, সেই যেন আনউইলিংনেস দেখাচ্ছে এখানে, ঠিক আছে। দ্য মর্নিং কামস টু কনসাসনেস, মর্নিং আস্তে আস্তে সচেতন হচ্ছে বা সকাল হচ্ছে, বাংলা ভাষায় আমরা যেটা বলি সকাল হচ্ছে। অফ ফেইন্ট স্টেল স্মেলস অফ বিয়ার, এবং সেখানে কি হচ্ছে, এই যে স্টেল মিনস হচ্ছে বাসি, ঠিক আছে, বাসি গন্ধ, এই যে স্টেল স্মেলস বাসি একটা গন্ধ বা পচা গন্ধ, সেখানে কি হচ্ছে, তারা রাত্রে বিয়ার পান করেছিল, সেই গন্ধ এখনো ভেসে বেড়াচ্ছে। সকাল হয়েছে ঠিক আছে, কিন্তু সেই নোংরা যে রাত্রে যে নোংরা কুকীর্তি, সেটা এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে এবং সেটা চারিদিকে আস্তে আস্তে বয়ে বয়ে যাচ্ছে। তাই বলছে মর্নিং কামস টু কনসাসনেস অফ ফেইন্ট স্টেল স্মেল অফ বিয়ার, ঠিক আছে, বিয়ারের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওকে, সরি। The morning comes to consciousness of faint stale smells of beer. তার মানে হচ্ছে এরকম, the city wakes up but the air still smells of last night alcohol, ঠিক আছে। তারপরে দেখো, from the sawdust trampled street with all its muddy feet that prays to early coffee stands. তো আগেকার সময় রাস্তাগুলো হয়তো এতটা উন্নত ছিল না, ঠিক আছে, পাকা রাস্তা এরকম ঢালাই রাস্তা সব জায়গায় ছিল না, তো সেখানে কি হতো, বৃষ্টি হলে কাদা হতো অবশ্যই, তো সেখানে সডাস্ট দেওয়া হতো। সডাস্ট মিনস হচ্ছে কাঠের গুঁড়ো, কাটলে দেখবে একরকম গুঁড়ো বার হয়, সেই কাঠের গুঁড়ো পাতিয়ে দেওয়া হতো যাতে মানুষজন সেখান থেকে চলাচল করতে পারে। তো এখানে দ্য স্ট্রিট, এখানে সেই রকমভাবে সেটাই বলা হচ্ছে, দ্য স্ট্রিট আর ডার্টি অ্যান্ড ওর্ন অ্যাজ পিপল ওয়াক টু ওয়ার্ক, ঠিক আছে, সেই রাস্তা দিয়ে মানুষজন কাজ করতে যায়, বাট সেই রাস্তাটা কাদা, তাই সেখানে সডাস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, কাঠের গুঁড়ো দেওয়া হয়েছে। তারপরে কি হচ্ছে, উইথ অল ইটস মাডি ফিট দ্যাট প্রেস টু আর্লি কফি স্ট্যান্ডস। এখানে কফি কি, এই যে মাডি ফিট, এটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং ক্লাস পিপল, তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা সাধারণত কাজের জন্য বেরিয়ে পড়ে, মানে রাত হয়ে সকাল হয়েছে এবং সবাই কাজে যাবে, এবং কাজের জন্য সেই যেতে গেলে রাস্তাটা যেহেতু অবস্থা খারাপ হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তার আগের দিন সন্ধেবেলা, তো তাই সেই রাস্তায় কাঠের গুঁড়ো পাতিয়ে দেওয়া হয়েছে এবং সেই রাস্তা বরাবর সেগুলোকে মাড়িয়ে মানুষজন চলাচল করছে। তাই বলছে উইথ অল ইটস মাডি ফিট দ্যাট প্রেস টু আর্লি কফি স্ট্যান্ড। তারপরে সেখানে তারা কি করে, কফি স্ট্যান্ডে গিয়ে বা কফির কোনো মনে করে দোকানে গিয়ে তারা ভিড় করে, ঠিক আছে, কাজে যাওয়ার আগে কফির দরকার হয়, চা খাই আমরা, কফি খাই, তো সেরকম কফির কোনো জায়গায় গিয়ে ভিড় করে। এই যে তাদের একঘেয়েমি জীবন, এখান থেকেই কাজে যাচ্ছে, বাড়ি আসবে, আবার রাত্রে সন্ধেবেলা হবে, মদ খাবে, বিয়ার পান করবে, সকাল হবে আবার কফি খাবে, কাজে যাবে, এই মনোটোনাস লাইফ, এইটার মধ্যেই মানুষ আটকে গেছে। তারপর দেখো খুব সুন্দর একটা লাইন আছে, উইথ অল আদার ম্যাসকিউরেটস, উইথ দ্য আদার ম্যাসকিউরেটস মানে এখানে মানে আমরা বলতে পারি ভান করা, ভনিতা করা, বা অ্যাকচুয়ালি ম্যাসকুরেটস মিনস আমরা আরও ভালোভাবে যদি দেখি বলতে পারি এটাকে প্রিটেন্ড করা, ঠিক আছে, মানুষ অভিনয় করছে, ওকে, উইথ দ্য আদার ম্যাসকিউরেটস। এখানে দ্য ওয়ার্ড ম্যাসকিউরাস অ্যাকচুয়ালি সাজেস্ট দ্যাট পিপল আর হাইডিং বিহাইন্ড রোলস, মানুষ যেন তাদের যে নিজের রোল তার পিছনে নিজেকে লুকিয়ে রাখে, ঠিক আছে, তারা আসল সত্যিটা দেখায় না, দে আর ফেকিং দেয়ার ওয়ে থ্রু লাইফ, ওকে, তারা ফেক করছে, মানে নিজেদের
দেখাচ্ছে আমরা হ্যাপি আছি, বাট অ্যাকচুয়ালি নয়, সেটাই বলছে। উইথ অল আদার ম্যাসকিউরেটস, এখানে মানুষ নিজেকে হ্যাপি দেখানোর চেষ্টা করে মডার্ন যুগে, বাট আলটিমেটলি সেটা নয়। যেটা তারা শো আপ করে, যেটা তারা মানুষকে দেখায়, সেটা নয়, ঠিক আছে? সবাই এটা করে। তারপরে কি বলছে, দ্য টাইম রেজিউমস, সেই সময়টা, টাইমটা, সকালটা শুরু হয়েছে, মানুষজন কাজে যাচ্ছে, সেই টাইমটা আবার রিজিউমস, আবার সেই একই টাইমটা শুরু হয়েছে সকলের জন্য। মানে কি, রিপিটেটিভ ডেইলি লাইফ, এখানে অ্যাকচুয়ালি রিপিটেটিভ ডেইলি লাইফ দ্যাট রিজিউমস অ্যাজ পিপল ওয়েক আপ অ্যান্ড মেকানিক্যালি দে স্টার্ট দেয়ার ওয়ার্ক, ঠিক আছে? মানে সেটাই বোঝাচ্ছে, ডেইলি যে রেপিটেটিভ লাইফ সেটাকেই বোঝানো হচ্ছে। তাই বলছে দ্যাট টাইম রিজিউমস অন থিংস টু অল দ্য হ্যান্ডস দ্যাট আর রেজিং ডিঞ্জি শেডস ইন 1,000 ফার্নিশড রুমস। আচ্ছা, ডিঞ্জি শেডস মিনস হচ্ছে, এখানে ডিঞ্জি মানে ফিলদি, নোংরা, অ্যান্ড শেডস মিনস হচ্ছে সেই আবরণ বলতে পারি আমরা, মানে জানলার যে আবরণ বা পর্দা আমরা সেটাকে বলতে পারি। তো এখানে কি হচ্ছে, বলছে অন থিংস অফ অল দ্য হ্যান্ডস দ্যাট আর, সেই হাতগুলো, সেই সেই সমস্ত লোকের হাতগুলো কি করছে, রেজিং ডিঞ্জি শেডস, মানে দে আর লিফটিং দেয়ার ডিঞ্জি, দে আর লিফটিং দেয়ার ফিলদি শেডস। তারা মনে করো তারা সেই বাড়ির সেই জানলার নোংরা যে পর্দাগুলো, সেগুলোকে আবার তারা তুলছে নতুন একটা একঘেয়ে মোনোটোনাস জীবনের জন্য। নতুন একটা তারা দিন তো শুরু করছে, নতুন দিন তো শুরু করছে, বাট সেই দিনটা সেই একঘেয়ে মোনোটোনাস দিনের জন্য শুরু করছে। ইন 1,000 ফার্নিশড রুমস, হাজারো হাজারে ফার্নিশড রুমে তারা মানে তারা দে আর লিফটিং দেয়ার ডিঞ্জি শেডস, তারা তাদের সেই জরাজীর্ণ নোংরা এটা শুরু করছে নতুন একটা দিনে শুরু করার জন্য। বাট যে দিনটা হবে কিন্তু সেই একই একঘেয়েমি মোনোটোনাস লাইফ, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি প্রিলিউড 2। আমরা প্রথমে দেখেছি একটা ইভিনিংয়ের বর্ণনা, সেকেন্ডটায় দেখেছি একটা মর্নিংয়ের বর্ণনা, এবং যেখানে মানুষজন কাজের জন্য বেরিয়ে পড়েছে, সকাল হয়েছে, আবার তারা রাত্রে যে মদ পান করেছিল, বিয়ার খেয়েছিল, তার গন্ধ এখনও ভেসে আছে, বাট তারা মোটামুটি কনসাসনেস তাদের মধ্যে এসছে, তারা আবার কাজের জন্য বেরিয়ে পড়েছে, কফি খাচ্ছে। এবং এখানে আমরা দেখছি যে মানুষ যেন ভান করছে, সব কিছু মানে আনন্দে থাকার ভান করছে। ওকে, তো এই মোটামুটি প্রিলিউড 2 এটা গেল। এবার থার্ড প্রিলিউড আর ফোর্থ প্রিলিউড আমাদের বাকি আছে, যে দুটো একটু বড় টাইপের। তো সেজন্য এটা যেহেতু আজকে আমাদের প্রথম অংশগুলো অনেকটা বোঝাতে গিয়ে একটু টাইমটা চলে গেছে, তাই সেকেন্ড প্রিলিউড দুটো একটু বড় আছে। আমি এটা আরেকটা ভিডিওতে তাড়াতাড়ি এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আরেকটা ভিডিওতে এটা করে দেবো তোমাদের জন্য। তো আজকে মোটামুটি আমরা এই দুটো প্রিলিউড করলাম, থার্ড প্রিলিউড পরের দিন আমরা শুরু করব। তো এখানে শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও, ঠিক আছে? তো কারোর কোনো বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট প্রিলিউড দুটো আমরা নেক্সট ভিডিওতে করব। আশা করি সকলে বুঝতে পারবে, ভালোভাবে একটু দেখবে। আর তোমরা যারা অ্যাকচুয়ালি পিডিএফটা পাবে, সেখানে এই সবগুলো আরও খুব সুন্দরভাবে অ্যানালিসিস করা আছে। পড়লে, জাস্ট একবার পড়লে একদম মানে তোমাদের আশা করি জল ভাত হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সেখানে খুব ডিটেলসে নোটস আলোচনা করা আছে, তো সেগুলো তোমরা দেখে নেবে। আর তারপরেও অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। তো এখানে শেষ করছি আজকের ভিডিও।